প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে বর্তমান সরকার একটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে এবং সেই ক্ষমতায় আসার পর থেকে গেল 15 বছর আমরা বিএনপির যে কথাবার্তা, যে ভূমিকা, যেই বাংলাদেশের মানুষকে যে প্রত্যাশা তারা দেখিয়েছিল, তার বিপরীতমুখী একটি চরিত্র, একটি চেহারা আমরা তাদের দেখতে পাচ্ছি। বিশেষ করে সংসদে একজন সংসদ সদস্য যিনি প্রধানমন্ত্রীর অল্টারনেটিভ, একটি ড্যামি চরিত্র, যিনি অবতীর্ণ হয়েছেন, সালাউদ্দিন সাহেব, তিনি একাই যেভাবে সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে আবারও সেই ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে, সেটা নিয়ে মানুষের ভেতরে একটি প্রশ্ন তৈরি হচ্ছে যে এই সরকারও কি সেই আগের মতোই জনগণের বিপরীত প্রান্তে অবস্থান নিচ্ছে কিনা। তো সংবিধান নিয়ে আলোচনা আসলে এটা অনেক ক্রিটিক্যাল একটা বিষয়। এটা আমাদের জন্য স্বাভাবিক সাধারণ চোখ দিয়ে আমাদের এটা বোঝাটা খুব কঠিন ব্যাপার। আমি নিজেও সংবিধান নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, এর ভাষা এত কঠিন, অনেক কিছুই আমার বোঝার জন্য আরেকজন বিশেষজ্ঞের সাথে কথা বলতে হয় যে এটার মানে কি বোঝাতে চেয়েছে। তো খুবই জটিল একটা বিষয়। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলা আমার মনে হয় খুব জরুরি। যে কারণে আমরা চিন্তা করলাম যে খুব সহজভাবে সংবিধানের যে দোহাই দিয়ে বর্তমান সরকার আমাদেরকে নানান ধরনের হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে, সেই জায়গা থেকে আসলে সংবিধান নিয়ে তারা যে কথাগুলো বলছে সেগুলোর সাথে আসলে বাস্তবে সংবিধানের ভেতরে কি আছে, খুব সহজ সাবলীল ভাষায় আপনাদেরকে আমরা আজকে একটু বোঝানোর চেষ্টা করব। আমার সাথে আছেন অ্যাটর্নি শেখ সেলিম, যিনি মেধাবী একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার সংবিধান নিয়েও যথেষ্ট পাণ্ডিত্য আছেন, যিনি প্রায় 3 দশক ধরে নিউ ইয়র্কে আইন পেশার সাথে জড়িত আছেন। অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেহেতু খুবই একটি কি বলবো যে কমপ্লেক্স একটি বিষয়, এই বিষয়টি নিয়ে আমার মনে হয় যারা জানেন তাদের কাছ থেকে শোনা দরকার। সে কারণে আপনাকে আমাদের আজকে আমন্ত্রণ জানানো। আমি আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা রাখতে চাই সেটা হচ্ছে যে, যেটা বলা হচ্ছে যে এই সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্যই অনেক কিছু করতে হচ্ছে, বিশেষ করে চুপপুকে রাখতে হয়েছে এই সংবিধানের দোহাই দিয়ে। তারা আমি খুব মানে অবাক হয়ে দেখলাম যে সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন যে এই সংসদ হচ্ছে এটি একটি সভারেন পার্লামেন্ট, এটাই নাকি সর্বে সর্বা, এর উপরে আর কোনো কিছু নাই। এই কথাটা বলার পরেও দেখলাম যে কেউই কোনো ধরনের প্রত্যুত্তর করেন, এটার কোনো যুক্তি, কোনো কিছুই কেউ পাল্টা যুক্তি তুলে ধরেন নাই। তো আমরা এই যে পার্লামেন্ট শুরু হয়েছে, এই পার্লামেন্টের মাধ্যমেই আইন করে তারপরে প্রতিটা জিনিস এই পার্লামেন্ট সেই আগের সংবিধানেই যেতে হবে, এই সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করেই সবকিছু থাকতে হবে। আসলেই কি সংবিধানের ধারাবাহিকতা আছে কিনা? আপনার ভিউয়ারদের আমি স্বাগত জানাচ্ছি বা সালাম জানাচ্ছি আপনার মাধ্যমে। ওকে, আপনার প্রশ্নটা উত্তর দিতে হলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে। তার কারণ আমি বলি যে জুলাই আগস্ট 2004 এর রেভলিউশন বা ম্যাস আপরাইজিং এরপরে কি হয়েছে, এইটা ইট ক্রিয়েটেড এ complete break in constitutional governance and the constitutional order যেটা ছিল সেটা পুরাটাই ভেঙে পড়ে। আমি আপনারে বলছি সেটা, যেমন ধরেন আওয়ামী লীগ গভর্নমেন্ট গত 17 বছর ধরে যে দুঃশাসন, অপশাসন, হত্যা, গুম, বিরোধী দলের সাপ্রেশন করে, ইলেকট্রাল সিস্টেম রে ইরোশন করে এবং সিভিল লিবার্টি অর্থাৎ মানুষের মৌলিক অধিকারকে ধ্বংস করে যে শাসন চালাইছিল, সেই শাসনটা কি হলো, যেটার আনডিসপিউটেড ফ্যাক্ট, যেটাকে কোনো বিতর্কিত করা যায় না, একটা আন্দোলন হয়ে গেল, একটা বিপ্লব হয়ে গেল। 5ই আগস্ট শেখ হাসিনা তার গভর্নমেন্ট কোলাপস করলো, মানে পতন হলো। পতন মানে কি? এর পতনের তো একটা ধারাবাহিকতা আছে। তারা পতনের পরে তারা কেউই দেশে থাকলো না। আমি সেটা বলি আপনারা, কোন কনস্টিটিউশনের আন্ডারে যদি শাসন চলে, সে কনস্টিটিউশন ইফেক্টিভ থাকতে হয়, কনস্টিটিউশনাল স্ট্রাকচার গুলা অর্থাৎ অর্গান গুলা ইনট্যাক্ট থাকতে হয়। তাইলেই বুঝবেন যে কনস্টিটিউশন কন্টিনিউ করছে বা কনস্টিটিউশনের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। এখানে আমরা দেখছি কনস্টিটিউশনাল র্যাপচার, অর্থাৎ কনস্টিটিউশনাল টোটালি স্টপড ওয়ার্কিং, এর কোনো ফাংশনই ওয়ার্ক করছিল না। আমি আপনারে
একে একে বলছি। জুলাই বিপ্লবের ইমিডিয়েট পরে 5ই অগাস্টে কি হলো? 5ই অগাস্টে শেখ হাসিনা দেশ ত্যাগ করলো, পালাই গেল, তার ইন্টার ক্যাবিনেট পালাই গেল, ইন্টার পার্লামেন্ট 300 মেম্বারই পালাই গেল, এবং তারা দেশে না বিদেশেই পালাই যেতে হইলো। জনরোষ এত ছিল, তারা তাদের সহায় সম্পত্তি পরিবার ফেলে পালিয়ে গেল, স্পিকার পালাই গেল, তারপরে চিফ জাস্টিস সহ তার অ্যাসোসিয়েট জাস্টিসরা সবাই পালাই গেল। তো একটা সরকারের 3টা অঙ্গ, নির্বাহী, বিচার বিভাগ এবং আইন বিভাগ, কেউ থাকলো না, সবাই পালাই গেল। তারপরে কি হইলো? লোকাল গভর্নমেন্ট গুলোতে যারা ছিল, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলর, তারাও পালাই গেল। সিভিল বিউরোক্রাসি যারা ছিল, সচিব, পুলিশ, সমস্ত কিছু পালাই গেল। এদের কোন, দিস আর আনডিসপিউটেড ফ্যাক্ট। প্রেসিডেন্টও দোয়া ইউনুস পড়তেছিল, হি ওয়াজ অন দ্য ভার্জ অফ ফ্লাইং। তারপরে সাম পিপুল কইছে তারে, বলছে না আপনি থাকেন। ওকে, তারপরে কি হলো? রাষ্ট্রযন্ত্রে বিরাট এক শূন্যতার সৃষ্টি হলো, আইনগত শূন্যতা। কনস্টিটিউশনাল অর্ডার, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট যারা শেখ হাসিনার রেজিম ছিল, তারা সবই ভেঙে পড়লো। তার মানে কি, কনস্টিটিউশনাল লজ র্যাপচার্ড, এটা একটা শব্দ হচ্ছে কি, কনস্টিটিউশনাল স্টপ ওয়ার্কিং। এইখানে কারা টুক ওভার করলো? এবং উইথ দ্য কনভার্জেন্স অফ পলিটিক্যাল পার্টিজ, পিপুল, অল আর্মড ফোর্সেস এবং রিভোল্টিং পিপুল, সবাই মিলে একটা সরকার গঠন করলো। তার নাম দেওয়া হলো ইন্টারিম গভর্নমেন্ট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, কনস্টিটিউশন যদি ধারাবাহিকভাবে চলতে হয়, তাইলে এই গভর্নমেন্টটা হতে হবে, ইন্টারিম গভর্নমেন্টটা হতে হবে কনস্টিটিউশনের আন্ডারে। কিন্তু আপনি কনস্টিটিউশন পড়ে দেখবেন, ইটস এ এক্সট্রাঅর্ডিনারি এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, যেটা কনস্টিটিউশনের বাইরে। আপনি কোনোভাবেই এটা কনস্টিটিউশনে হবে না। তারা এসে সভরেন্টি, দে অ্যাসিউমড পাওয়ার, সমস্ত পাওয়ার তারা অ্যাসিউম করে নিল উইথ দ্য সাপোর্ট অফ দ্য রিভলিউশনারি ফোর্সেস এবং সব জনগণের। যারা দেশে ছিল তারা কোনো ইয়েতে ছিল না। তো যে কনস্টিটিউশনাল অর্ডারটা কি আমাদের বাংলাদেশে সেই সময়, এখনো যে ওল্ড কনস্টিটিউশন আছে, ইট প্রেসক্রাইবস, এইটা প্রেসক্রাইব করে, অর্থাৎ এইটা লিপি সংঘবদ্ধ করে, স্বনির্বন্ধন করে কি, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, মন্ত্রী পরিষদ শাসিত সরকার। মন্ত্রী, প্রাইম মিনিস্টার নাই, মন্ত্রীরা নাই, পার্লামেন্ট নাই, সিভিল বিউরোক্র্যাটরা নাই, পুলিশ বাহিনী ডিসম্যান্টেলড হয়ে গেল। সুতরাং এইটা এসে এই শূন্যতা কে পূর্ণ করলো? এই শূন্যতা পূর্ণ করলো ইন্টারিম গভর্নমেন্ট। তারা সমস্ত সভরেন পাওয়ার, অর্থাৎ সার্বভৌম পাওয়ারটা তারা গ্রাস্প করলো, এবং তাদের তো কোনো রকমের ভ্যালিডিটি দেওয়া যাবে না এই কনস্টিটিউশনের আন্ডারে। তার কারণ কনস্টিটিউশন স্টপড ওয়ার্কিং অন August 5th। সো কনস্টিটিউশন ডিসপ্লেসড হয়ে গেল প্র্যাকটিক্যালি, এবং উইথ দ্য কনসেপ্ট অফ অল স্টেট অর্গানস, পাওয়ার্স, পাবলিক অ্যাট লার্জ, পলিটিক্যাল কোয়ার্টার্স, এভরিবডি, এবং হল শাসনযন্ত্র এসে ইউনূস সরকারের আনুগত্য স্বীকার করলো। তার মানে কনস্টিটিউশনাল অর্গানের কোনোটাই আর ইফেক্টিভ থাকলো না। কনস্টিটিউশনাল শাসনটা পুরা বন্ধ হয়ে গেল। ইট স্টপড ওয়ার্কিং কমপ্লিটলি, সিসেশন। বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ সব নতুন করে ইউনূসের বর্ষতা স্বীকার করলো। ইউনূস তো কোনো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না, কোনো লয়ার কেউ কিছু বলতে পারবে না, কোনোভাবেই দেখাইতে পারবেন না আপনি এটা। ইটস ইম্পসিবল। তার কারণ আপনি প্র্যাকটিক্যাল জিনিসটা, এই পলিটিক্যাল ফ্যাক্টসটা এবং প্র্যাকটিক্যাল ফ্যাক্টস, এটা তো আপনি রিপ্লেস করতে পারছেন, এটা তো সত্যি কথা, ইজ আনডিসপিউটেড। তারপরে তারা কি করলো? তারা অর্ডার ইস্যু করা শুরু করলো, তারাই রাষ্ট্রটা চালালো এক্সটেন্ডেড পিরিয়ড। 1.5 বছরের পরে তারা রেগুলেশন করলো প্রায় 133টা। এগুলো কেন এরা করেছে? কনস্টিটিউশন নট দ্য সোর্স, বিকজ
ওই যে আমাদের দেশে একটা কথা বলে না, যেমন আগে বর্তমানে যারা বলছে তারাও বলছে, আগেও সবাই বলছে, ইভেন বেগম মরহুম বেগম খালেদা জিয়াও বলছে যে কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ডিসপ্লেসমেন্ট মানেই ওইটা, ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। দ্য কনস্টিটিউশন স্টিল রিমেইনস ডিসপ্লেসড, এখনো ডিসপ্লেসড আছে। তার কারণ বর্তমান সরকারের পাওয়ার নাই ওই কনস্টিটিউশনের ইফেক্ট দেয়া, সেটা আমি একটু পরে বলতেছি কিভাবে। সুতরাং কনস্টিটিউশন, এই যে বর্তমান ইলেকশনটা হয়েছে, এই যে ইউনূস সরকার গভর্নমেন্টের অথরিটি, ইট ওয়াজ নট ক্রিয়েটেড বাই দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে কোনো প্রভিশন নাই, কোনো বিধান নাই যে ইন্টারিম গভর্নমেন্টে ভ্যালিডিটি দেয়া বা এইটা ইন্টারিম গভর্নমেন্টে ঢুকানো। কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল। আপনি অনুমান করে বলতে পারবেন না যে এইটা কনস্টিটিউশন। যখন সুপ্রিম ল বলতেছে যে সবচেয়ে বড় আইন, এবং এই আইনের সাথে এনিথিং সাংঘর্ষিক অন্য আইন, সেটাও বাতিল। তো যেখানে ইন্টারিম গভর্নমেন্ট নাই, যেখানে কাউন্সিল অফ অ্যাডভাইজার্স ইন্টারিম গভর্নমেন্ট ইউনূস লিড করেছে, তার সম্পর্কে একটা কাউন্সিল অফ গভর্নমেন্ট সম্পর্কে আপনি খুঁজে পাবেন না। এখানে আমি আর একটা কথা বলি, কিছু কিছু সময় শোনা যায় যে বাংলাদেশের লোকজন বলেন যে ওয়েল সুপ্রিম কোর্ট তো এটি অ্যাপ্রুভ করেছে 106 আর্টিকেল 106 এর মাধ্যমে। সুপ্রিম কোর্ট স্টিল ইজ বাউন্ড আন্ডার দ্য কনস্টিটিউশন। আর 106 আর্টিকেল পড়ে দেখেন, এইটা ওই নতুন গভর্নমেন্ট অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট ক্রিয়েট করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নাই। আর এইটা হলো মিয়ার, ইজ এ ভেরি লিমিটেড নন বাইন্ডিং নেচার অফ পাওয়ার ইন 106 এ। ইটস এ অ্যাডভাইজরি পাওয়ার, প্রেসিডেন্ট দেওয়ার অ্যাডভাইজরি পাওয়ার। প্রেসিডেন্ট এই অ্যাডভাইসটা মানতেও পারে, নাও মানতে পারে। সুতরাং এটা আমরা জুডিশিয়াল আইনের ভাষায় বলি, ইটস নট এ অ্যাডজুডিকেটিভ পাওয়ার, ইটস মিয়ারলি অ্যাডভাইজরি কনসালটেটিভ পাওয়ার, অর্থাৎ কনসালটেট করতে পারে। আপনি আমার সঙ্গে একটা জিনিস কনসাল্ট করতে পারেন, আমি কি বললাম সেটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, এর বেশি কিছু না। ইটস নট অ্যাডজুডিকেটিভ পাওয়ার, অর্থাৎ এটা অ্যাডজুডিকেট করে দিলাম, বিচার করে দিলাম, এটা বাইন্ডিং ন। আর সুপ্রিম কোর্টের এই কনস্টিটিউশনাল পাওয়ার নাই যে উনি একটা নতুন ফর্ম অফ গভর্নমেন্ট সৃষ্টি করতে পারে। সুপ্রিম কোর্ট এই পাওয়ারটা কারো নাই। এই পাওয়ার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করেও না। দিস ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। ফর্ম অফ গভর্নমেন্ট করতে হলে নতুন কনস্টিটিউয়েন্ট পাওয়ার দরকার। পার্লামেন্টের ডেরিভেটিভ কনস্টিটিউয়েন্ট পাওয়ার আছে, কিন্তু মূল পাওয়ার নাই। সেটা আপনার ওই ইসের কেসে বলা আছে, বাংলাদেশের ওই যে 5th অ্যামেন্ডমেন্ট 7th অ্যামেন্ডমেন্ট কেসে বলা আছে, এবং আনোয়ার হোসেন চৌধুরীর কেসে বলা আছে। এগুলা ওই সময় যে জাজরা নিয়েছিল, আমি তাদের অনেক ক্রেডিট দেবো। এগুলো বহু দেশের জুরিসপ্রুডেন্স ঘেটে নেওয়া হয়েছে, তার কারণ ওই কেসগুলোর যে প্রিন্সিপাল আমি এক্স্যাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড মিল পাইছি আমেরিকান কনস্টিটিউশনাল কেসে, যেটা 1800 পর্যন্ত মানে পিছনে যে আমেরিকান সুপ্রিম কোর্টের রায়গুলো দিছে। সুতরাং এই কেসগুলোর ক্রেডিবিলিটি আছে। দুইটা বোধহয় দেওয়া চিফ জাস্টিস খায়রুল হকের, উনি আমার টিচার ছিলেন। ওনার 11 তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জাজমেন্ট নিয়ে প্রশ্ন করা যায়, কিন্তু এইগুলো ভেরি ওয়েল স্ট্রাকচার, ওয়েল রিজনড, এবং খুবই গাইটে গুটে উনি এই রায়গুলো দিছেন, যার জন্য এ নিয়ে তেমন কোনো কন্ট্রোভার্সি হয় নাই। এবং ইটস রিমেইনস এ বাইন্ডিং প্রিন্সিপলস অফ কনস্টিটিউশনাল ল ইন বাংলাদেশ। আর এটা অ্যাপিলেট ডিভিশন, এটা ফাইনাল ডিসিশন। এই ডিসিশনের আন্ডারে যেমন বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস ভার্সেস বাংলাদেশ 5th অ্যামেন্ডমেন্ট কেস বলা হয়, এই ডিসিশনের আন্ডারে এবং কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সের অর্থাৎ কনস্টিটিউশন আইনের, শুধু বাংলাদেশে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে রিটেন কনস্টিটিউশন আছে সেইটার আন্ডারে ইউনূস সরকারের কোনোভাবে কোনো উপায়ে এইটারে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বলা যাবে না। তার মানে ইনস্টিটিউশন ইউনূস নেওয়ার আগে 5ই অগাস্টেই কনস্টিটিউশন র্যাপচার্ড হয়ে গেছে, ডিসপ্লেসড হয়ে গেছে, অর্থাৎ এটা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ছুঁড়ে ফেলে মানে এটা ফেলে দেওয়া হয়েছে। তারপরে ওনারা তো এখন, ওনাদের ভরসা তো এখন ওই যে আর্টিকেল 106, আপনি যে অ্যামেন্ডমেন্টের কথা বললেন, ওইটা তো ওনারা যেতে চায় না। ওনাদের মানে ধরেন আওয়ামী লীগের মূল পুঁজি হচ্ছে 72-এর সংবিধান।
তারপরে আমরা যদি ধরি 4th অ্যামেন্ডমেন্ট পর্যন্ত, তাই না? কিন্তু বিএনপির মানে মূল কি? বিএনপির মূল হচ্ছে 5th অ্যামেন্ডমেন্ট। ইয়েস, সো 5th অ্যামেন্ডমেন্ট তাদের ধরা হচ্ছে, তারা 5th অ্যামেন্ডমেন্ট এখন মানে না, যতটুকু তাদের কার্যক্রমে বোঝা যাচ্ছে। তো তাদের এখন মূল পুঁজি 106, এর বাইরে কোনো কিছু। আমি সালাউদ্দিন সাহেব উনি সাংবাদিকদেরকেও এই প্রশ্নের উত্তরে উনি 106 এর এটাকে রেফারেন্স দিয়েছেন। তো শোনেন, যারাই 106, আমিও নিজে শুনছি, শুধু সালাউদ্দিন ভাই না, অন্যরাও বলছে। কিন্তু যারা বলছে তাদের আমি সবিনয়ে অনুরোধ করব যে 106টা একটু পড়ে দেখতে। এবং ধরেন ব্যক্তিগত লোক পড়ে বোঝে, অনেক আইনজীবী যারা কনস্টিটিউশনাল সামান্য একটু বোঝে বা যে কোনো 106 কোনো অ্যাডজুডিকেটরি পাওয়ার না। ইটস একটা সবকিছু আর্গুমেন্ট শুনে সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিল, সেটি অ্যাডজুডিকেটরি পাওয়ার। আর সুপ্রিম কোর্টে বলা হলো এই ব্যাপারে একটা ওপিনিয়ন দাও আমারে, সেইটা হলো অ্যাডভাইজরি পাওয়ার। অ্যাডভাইজারি পাওয়ার, ইভেন অ্যাডভাইজারি পাওয়ার এটা কোনো রায় না, এটা মিয়ারলি একটা অ্যাডভাইজরি পাওয়ার। পড়ে দেখেন, ওখানে বলা আছে একদম ক্লিয়ার, সিম্পল ল্যাঙ্গুয়েজ, ইজ টেক্সট ক্লিয়ার। আমি বাংলা পড়ি না, ইংরেজিটা পড়েছি, ইটস ক্লিয়ার। যারা একটু ব্যাখ্যা জানে, ব্যাখ্যা দিতে বলছে, তাদের কাছে এটা ক্লিয়ার, এবং কেউ এইটা বলতে পারবে না। এখন ধরেন আমি যদি বলেন ওনারা যে এইটার মাধ্যমে সুপ্রিম কোর্ট এটা ভ্যালিডিটি দিছে, আচ্ছা ভ্যালিডিটি দিছে আগে সুপ্রিম কোর্ট, আই থিঙ্ক 1956 বা 55-এ পাকিস্তান সুপ্রিম কোর্ট আইয়ুব গভর্নমেন্ট বা 58-এ আইয়ুব গভর্নমেন্টে ভ্যালিডিটি দিছিল, বলছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটি। এই পাকিস্তানও এই ডক্ট্রিন অফ নেসেসিটি ইফতেখার আহমেদের জাজে টেড অ্যাবান্ডান্ডেড। আর আমাদের 5th অ্যাভিনিউ আনোয়ার চৌধুরী কেস 89 এবং 5th অ্যামেন্ডমেন্ট কেস কত সালে আমি মনে নাই, এবং কুদরতি খুদা ইলাহি কুদরতি খুদা পানির ভার্সেস বাংলাদেশ, এই কেসে এবং ওই মার্বেল ভার্সেস, এখানে বলা হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটি কোনো অবৈধ শাসনকে ভ্যালিডিটি দিতে পারে না। সো দ্যাটস এ ওয়ার্ড, এবং সুপ্রিম কোর্ট এটা ওভাররুল করে দিয়েছে। লেট অ্যালোন সেটা সুপ্রিম কোর্টের, তো সেটাই অ্যাডজুডিকেটিভ পাওয়ারের ভিতরে দিছিল। কিন্তু এখানে অনেক বেশি এখানে হলো অ্যাডভাইজরি পাওয়ার, এটা কোনো অ্যাডজুডিকেটিভ পাওয়ার না। ইভেন সুপ্রিম কোর্ট ইউনুস সরকারকে বলতে পারে না যে ওকে এটা আন্ডার কনস্টিটিউশনের ভিতরে ভ্যালিড। দেয়ার ইজ নো ওয়ে এইটা বলা, আগের নজিরে নাই, কনস্টিটিউশনাল যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাও নাই। তার কারণ কনস্টিটিউশনে বলা আছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ মন্ত্রী বৈশিষ্ট্য শাসিত সরকার। এখানে কোনো ইন্টারিম সরকারের কোনো প্রভিশনই নাই। অ্যাডভাইজারি কাউন্সিল অর্থাৎ এর কোনো প্রভিশন নাই। 106 এর ভিতরে দিয়ে কোনো আনকনস্টিটিউশনাল রেজিমকে কনস্টিটিউশনের ভিতরে দেওয়ার পাওয়ার সুপ্রিম কোর্টের নাই। আমরা আইনের ভাষাকে ইজ আল্ট্রাভিরাস দ্য পাওয়ার। তার কারণ কনস্টিটিউশনে যেটা নাই, সুপ্রিম কোর্ট সেটা বলতে পারে না এইটা এই গুজামিল দেওয়ার অধিকার সুপ্রিম কোর্টের নাই। ইট ল্যাক্স জুরিসডিকশন, অর্থাৎ এদের এখতিয়ার বহির্ভূত এটা সুপ্রিম কোর্টের। এবং 106 এর আন্ডারে কোনো অবৈধ রেজিমরে, আনকনস্টিটিউশনাল রেজিমরে ভ্যালিডিটি দেওয়ার পাওয়ার সুপ্রিম কোর্টের নাই। তার কারণ আমি বলি যে ওই কেসে বলা হয়েছে যে বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস ভার্সেস বাংলাদেশ, এখানে অ্যাপিলেট ডিভিশন বাংলাদেশ সুপ্রিম কোর্টের, এখানে বলেছে এনি রেজিম ইজ নট ইন দ্য কনস্টিটিউশন ইজ আননোন টু দ্য কনস্টিটিউশন, মানে এটা কনস্টিটিউশন নাই। সিমিলারলি একইভাবে ইন্টারিম গভর্নমেন্ট ইলেকশনের অনির্বাচিত সরকারের কোনো প্রভিশন কনস্টিটিউশনের নাই। সো ইট ইজ আননোন টু দ্য কনস্টিটিউশন। আরো বলা হয়েছে যে ইট ইজ ভয়েড ab initio। এই প্রিন্সিপল যত দেশের রিটেন লিখিত সংবিধান আছে তার সঙ্গে সঙ্গতি আছে, এইটা অসঙ্গতিপূর্ণ না। অসঙ্গতিপূর্ণ ওইটা হবে যদি তারা বলে এই ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এটা সাংবিধানিক, তাইলে এটা টোটালি সংবিধানের ল্যাঙ্গুয়েজের সাথে এই রায় অসাংবিধানিক হয়ে গেল। ইউনুসের সংবিধান, ইউনুসের শাসন, গভর্নমেন্ট ফ্রম দ্য ভেরি মোমেন্ট এতেই আনকনস্টিটিউশনাল ছিল। আমরা এই ধরনের গভর্নমেন্টকে আইনে কি বলা হয় জানেন? এই ধরনের গভর্নমেন্টে আইনে বলা হয়
এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, অর্থাৎ অসাংবিধানিক গভর্নমেন্ট অথবা বিপ্লবী সরকার। ইউনূসের সরকার কেউ বিপ্লব বলে আর না বলে, এইটা বাই ল এটা বিপ্লবী সরকার ছিল, তাই ছাড়া এর ক্লাসিফাই করার অন্য কোনো ইয়ে নেই। না, কিন্তু ধরেন আপনি যেটা বললেন যে সরকারের 3টা বিভাগই অ্যাবলিশ হয়ে গেল, তারা মিসিং। এখন যদি বলে যে তারা রাষ্ট্রপতিকে রেখেছেন এই জন্যই রাষ্ট্রপতি সেই ধারাবাহিকতাটা, আমি বলি রাষ্ট্রপতি, সেই প্রশ্নে যাই। রাষ্ট্রপতির পদও খালি হয়ে গেছে লিগালি। আমি আপনারে বলতেছি রাষ্ট্রপতির পদ কেন খালি হয়েছে লিগালি। এই প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই পার্লামেন্ট, এবং ফাংশন এই প্রেসিডেন্ট ইলেক্টেড বাই দ্য পার্লামেন্ট হয়েছে তো, তাই তো? এখন পার্লামেন্টই পালাই গেছে, প্রাইম মিনিস্টার নাই, ক্যাবিনেটও নাই, তার জুডিশিয়ারিও নাই। তো প্রেসিডেন্ট অপারেটস আন্ডার দ্য পার্লামেন্টারি সিস্টেম, তার স্ট্রাকচার, তার ফাউন্ডেশন হলো পার্লামেন্টারি সিস্টেম। ফাউন্ডেশন রিমুভ করা হয়ে গেছে, ফাউন্ডেশন সব ধরেন নিচের ভেঙে পড়েছে, তাহলে কি বিল্ডিং টেকবে? বিল্ডিং টেকবে না। সো এইটা নিয়ে আর একদিন খুব বিস্তারিত বলা যাবে, যখন যে কনস্টিটিউশনাল অফিস ক্যান নট সাস্টেন উইদাউট ফাংশনিং কনস্টিটিউশন। তো এটা তো কনস্টিটিউশনাল অফিস প্রেসিডেন্টের, যেখানে কনস্টিটিউশনাল নাই, ফাংশনিং সাপোর্ট গুলো নাই, হি ক্যান নট অপারেট অন দ্যাট। ওনার রাষ্ট্রপতি পদ খালি হয়ে গেছে। এই দিনে আপনি আর একদিন করেন, আমি বেশি ইয়ে না করি এখানে, যেহেতু অফিস যে রাষ্ট্রপতি ও অফিস ডিপেন্ডস করে কনস্টিটিউশনের উপরে। তাহলে সরকারের এখন তাহলে করা উচিত কি? সরকারের কোন লাইনে হাঁটা আমি উচিত? বলতেছি, আমি বলে পরে আসতেছি। রাষ্ট্রপতি পদ এক্সিস্ট করে সেখানে পার্লামেন্টারি ইয়েই নাই, কি বলবে, পার্লামেন্টই নাই। আর কনস্টিটিউশন তো রিপ্লেসড হয়ে গেছে, নতুন সরকার আইছে যেটা কনস্টিটিউশনটা এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বা বিপ্লবী গভর্নমেন্ট। সেখানে তো প্রেসিডেন্ট অকার্যকর, প্রেসিডেন্ট তো সেখানে কিছুই না। প্রেসিডেন্টের অফিস লিগালি ইয়ে গেছে, আমরা আইনের ভাষায় যে নন এক্সিস্টেন্স অফিস, যদিও উনি বডি নিয়ে ইয়ে নিয়ে আসে, সেইটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আর লিগাল এক্সিস্টেন্স ইজ টু ডিফারেন্ট ব্যাপার। আপনি আর একটা প্রোগ্রাম করেন, এটা আমি পুরো সেটা বলবো, বুঝছেন এবার, যে প্রেসিডেন্টের কোনো পদ নাই। উনি এখন দামি, ওনারে কেউ রাখছে কিন্তু উনি লিগালি না, এটা পদ শূন্য হয়ে গেছে 5 তারিখে, এবং 5 তারিখে তো শূন্য হয়েছে, 8 তারিখে ইউনূস গভর্নমেন্ট আসার পরে উনার কোনো অস্তিত্ব নাই। সো সেইটা হলো ব্যাপার। এখন কি আমি আপনার বলি যে কনস্টিটিউশনাল রিপ্লেসড হয়ে গেছে, উনার পার্লামেন্ট যেখান থেকে পাওয়ার নিত বা ক্যাবিনেট পাওয়ার নিত কনস্টিটিউশন থেকে, সেই কনস্টিটিউশনই রিপ্লেস, দ্যাটস নট ইফেক্টিভ। দেয়ার ইজ এ নিউ গভর্নমেন্ট, যারা সভরেন্টি সার্বভৌম পাওয়ারের অধিকারী হয়ে গেছে, তাদের কথাই রাষ্ট্র চলতেছে। যৌথ বাহিনীগুলো তার কথা শুনতেছে, বিউরোক্রাসি তার কথা শুনতেছে, তারা নতুন অর্ডিন্যান্স দিয়ে রাষ্ট্র চালাচ্ছে, তারাই ক্ষমতার উৎস। সেখানে তো প্রেসিডেন্টের পদ এমনি খালি, তার তো কোনো সাপোর্টিং অফিস নাই, তার স্ট্রাকচার ভেঙে পড়েছে। সুতরাং প্রেসিডেন্টের এটা কোনো অফিস নাই। এই আন্ডার দিস সার্কামস্টান্সেস the legal classification বা characterization of Yunus government will be revolutionary government. It was not constitutional government. দুনিয়ার কোন যুক্তিতে এইটা ঠিক করা যাবে না। তো সেইটা যদি হয়, তাই যে আপনি কি জানি বললেন যে এরা তো বলতেছে, এরা বললেই তো হবে না, এরা নিজেরা কিভাবে ইলেক্টেড হয়েছে? এরা ইলেক্টেড হয়েছে ইউনূস সরকারের ম্যান্ডেটে। ইউনূস সরকার অর্ডিন্যান্স করেছে। কোন বলতে কি আরো ইলাবোরেটলি যদি বলেন যে হাসিনার রেখে যাওয়া নির্বাচন কমিশন কি ছিল না, তারাও পদত্যাগ করেছে। কনস্টিটিউশনাল অফিস যতটা ছিল অগাস্ট 5 আঙ্গালে কেউ নাই, সব পদত্যাগ করেছে, সবাই আনুগত্য স্বীকার করেছে ইউনূসের। ইউনূস অ্যাপয়েন্টমেন্ট দিছে, এই ইলেকশন হয়েছে, ইউনূস আদেশ জারি করেছে, অধ্যাদেশ জারি করেছে, সেটা মেনে নিয়ে এই নিউ ইলেকশনটা হয়েছে। সেটা এইটার কনস্টিটিউশনাল কন্টিনিউইটি না, যেটা কনস্টিটিউশনাল বা সাংবিধানিক ধারাবাহিকতা না, এইটা হলো ইউনূস রেজিমের ধারাবাহিকতা।
সেইটা এক্সট্রা অসাংবিধানিক সরকারের ধারাবাহিকতা। এখন এইটা লেজিটিমেসি দেওয়ার অনলি ওয়ে আছে একটা, যেহেতু সুপ্রিম কোর্ট বলছে যে ওটা এর ইন্ডেমনিটির মাধ্যমে এটা লিগাল করা যায় না, 5th এভিনিউ 7th এভিনিউ কেসে বলছে, এবং সেই রায়গুলো অত্যন্ত ওয়েল থট ছিল, এবং এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সাংবিধানিক আইনের সাথে টোটালি সামঞ্জস্যপূর্ণ, এবং এটা কয়েক শতাব্দী আগের নজিরে সামঞ্জস্যপূর্ণ। আপনি চিন্তা করেন যে যেটা বয়েড বলা হচ্ছে, যেটা বয়েড অ্যাবিনিশিও, অর্থাৎ এটা প্রথম থেকেই বাতিল। এর আরেকটা অর্থ হচ্ছে কিন্তু ইট নেভার এক্সিস্টেড। আমেরিকান ল্যাঙ্গুয়েজে, লিগ্যাল ল্যাঙ্গুয়েজ, অ্যাজ ইফ ইট ইজ নেভার এক্সিস্টেড। তার মানে এইটা কোনোদিনই ছিল না, সেটা ধরতে হবে। বয়েড অ্যাবিনিশিওর আসল অর্থ হলো তাই। বয়েড অ্যাবিনিশিওর আসল অর্থ হচ্ছে কেন কি, অ্যাজ ইফ ইট নেভার এক্সিস্টেড, এটা কোনোদিনই ছিল না, এর অস্তিত্ব ছিল না। সেইটা যদি ধরে নেওয়া হয়, তো কনস্টিটিউশনে ইউনুস গভর্নমেন্টের কোনো অস্তিত্ব নাই। ইজ এ নিউ রেজিম, ইজ এ রেভলিউশনারি রেজিম, এটা বৈপ্লবিক সরকার। তো বৈপ্লবিক সরকার, বিপ্লবী সরকার কিভাবে আইনের আওতায় আইছে? জাস্ট লাইক 1971-এ আমাদের তারা একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধ এসে কনস্টিটিউশন রচনা করছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। Constituent Assembly only has the right to form a new constitution, because the constituent power Constituent Assembly আছে, পার্লামেন্টের নাই। পার্লামেন্টের আছে ডেরিভেটিভ, এরা সার্টেন জিনিস অ্যামেন্ডমেন্ট করতে পারে, যেটা আনোয়ার চৌধুরী কেসে বলে গেছে। বাংলাদেশেও এই প্রিন্সিপাল আছে, আমার মনে হয় দে derived from other constitutional jurisprudence such as আমেরিকা। ওইখানে ওই ল্যাঙ্গুয়েজ গুলো আমি এই দেশের কেসে দেখছি। তো বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারে না। তো কনস্টিটিউশনের মেইন স্ট্রাকচার কি? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। সেটা তো চেঞ্জ করার কোনো কায়দা নাই, ইউনুসরে বৈধতা দেওয়ার কোনো কায়দা নাই। আর ইউনুসরে যদি বৈধতা না দিতে পারেন, তাইলে এই যে পার্লামেন্টারি, এই যে পার্লামেন্ট আছে, নতুন সরকার আছে, এরও কোনো বৈধতা নেই। তার কারণ এর জন্ম হয়েছে একটা অবৈধ সরকারের থেকে, অসাংবিধানিক সরকার। এটা অসাংবিধানিক সংবাদ হয়ে যাবে। আমার মনে হয় ইউনুস গভর্নমেন্ট এই জন্যই জুলাই চার্টার বা আরো কোথায় আছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলে গেছে। তার কারণ ওদেরই পাওয়ার আছে। কোন ইউনুস গভর্নমেন্ট নিজেই পিঠ বাঁচানোর জন্য এইগুলো বলে গেছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করো। সেইখানে এই এক্সট্রা কনস্টিটিউশনাল রেজিম অগাস্টের এই পর্যন্ত দ্য অনলি ওয়ে, এখন এই ইউনুস সরকারের বা বিএনপি সরকারের কনস্টিটিউশনাল ধারাবাহিকতায় আনার অনলি ওয়ে is through Constituent Assembly, new constitution রচনা করে তার ভিতরে এই পিরিয়ডটাকে কভার দিয়েই কনস্টিটিউশনের ভিতরে আনতে হবে। ওল্ড ডিসপ্লেস কনস্টিটিউশন আর দেওয়ার সুযোগ নাই, তার কারণ এটা ডিসপ্লেসড হয়ে গেছে ওই এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। সো এই আলো সেটা নিয়ে আরেকটা সেগমেন্ট আরেকদিন করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ উইলিস ভাই। প্রিয় দর্শক, অনেক ভারী আলোচনা, তো আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছেন সেলিম ভাই। আমি খুব সংক্ষেপে আপনাদেরকে আমার একটু বক্তব্য বলি, আরো সহজভাবে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। মনে করেন কথার কথা, উনি যা বললেন যে একটা সরকারের সবগুলো অর্গান সব শেষ হয়ে গিয়েছে, শুধু মনে করেন রাষ্ট্রপতিকে যদি আমরা ক্যাপ্টেন ধরি, জাহাজ ডুবে গিয়েছে, ওই ক্যাপ্টেনের তো আর জাহাজ চালানোর কোনো সুযোগ নেই। তো আমাদেরকে আবার জাহাজ নতুন করে মেরামত করতে হবে, তারপরেই হবে। দেখেন, ব্রিটিশরা যখন এই দেশ থেকে যায়, তখন আপনারা অনেকেই হয়তো এই জিনিসটা জানবেন কি না, ভারত আর পাকিস্তান কিন্তু সাথে সাথে স্বাধীন হয়ে যায়নি। ভারত আর পাকিস্তানকে ব্রিটিশরা কন্ডিশন দিয়ে গিয়েছিল যে যেদিন তোমরা তোমাদের এই দুই জাতি তত্ত্বের ভিত্তিতে তোমাদের দুইটা দেশ হইলো, কিন্তু যেদিন তোমরা কনস্টিটিউশন করবে সেদিন থেকে এটা কার্যকর হবে। ব্রিটিশরা যে ছেড়ে গেল, তোমাদের নতুন রাষ্ট্র যে হইলো, এটা সেদিন থেকে কার্যকর হবে। সো পাকিস্তান কিন্তু একদিনে কার্যকর হয়েছে, ওরা যেদিন ওদের কনস্টিটিউশন কমপ্লিট করেছে। ভারত যেদিন তাদেরটা কমপ্লিট করেছে, দুইটা কিন্তু আলাদা আলাদা দিনে হয়েছে। 14 আগস্ট বা 15 আগস্ট কিন্তু ওইটা হয় নাই। অতএব যখন এই ধরনের ব্রেকডাউন হবে, তখন নতুন একটা কনস্টিটিউশন হবে, তারপরে সেটা হবে। 72-এর যে সংবিধান নিয়ে ওরা চিল্লাপাল্লা করে, 72-এর সংবিধান সবার আগে শেখ মুজিব শেষ করে দিয়ে গেছে। শেখ মুজিব আমৃত্যু তার যে 4র্থ সংশোধনী, আপনি 72-এর সংবিধান আর 4র্থ সংশোধনীর পরে যদি সংবিধানের মেলান,
কিচ্ছু পাবেন না। সব যত শয়তানি সব করে গিয়েছে শেখ মুজিব নিজে। ওইখানে রাজনীতি নিষিদ্ধ, পত্রিকা নিষিদ্ধ, কথা বলার স্বাধীনতা নিষিদ্ধ, সব নিষিদ্ধ। তো সেটা তো সেই ৭২-এর সংবিধান শেখ মুজিব নিজে কবর দিয়ে গিয়েছে। ওইটা নিয়ে এত লাফালাফি কেন? এখন বিএনপিকে যেটা যেতে হবে পঞ্চম সংশোধনী, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে দিয়ে গিয়েছেন। সেখানে যদি যায়, বাংলাদেশের জামায়াত বলেন, এনসিপি বলেন, বাংলাদেশের মানুষ বলেন, আমি বলেন, আমাদের কারোর কোনো অভিযোগ থাকবে না। পঞ্চম সংশোধনীতে যা করে গিয়েছেন এই জিয়াউর রহমান সাহেব, সেটা করেন। সব বিতর্কের পরে যেটা বলা হচ্ছে যে গণভোটটাকে সবচাইতে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হচ্ছে। দেখেন, সংবিধানের মানে সংবিধান নিজে যেটা করছে, সুপ্রিম কোর্টের রায় যেটা বলা হয়েছে যে সংবিধানে যাহা লেখা আছে তাহা সংবিধান না, জনগণ যেটা রায় দিবে সেটাই সংবিধান। সুপ্রিম কোর্টের রায় বলছে এটা। অতএব সংবিধানের উপরে জনগণের রায়। জনগণের রায় কি? জনগণের রায় হচ্ছে গণভোট। এই গণভোট যদি আপনি অস্বীকার করেন, তাহলে পৃথিবীতে ৩ বার, না আমি যতটুকু জানি, পৃথিবীতে ৩ বার গণভোটের রায়কে অমান্য করা হয়েছে, অগ্রাহ্য করা হয়েছে। ২ বার করেছে হিটলার, 1 বার করেছে এই যে ভারতের জওহরলাল নেহরু। ৩ বার হয়েছে এটা। তাদের সবশেষ পরিণতি কি এটা আপনারা খুব ভালো করে জানেন। বাংলাদেশে যদি তারা এখন গণভোটের রায়কে, এই গণভোট দিয়ে যদি আওয়ামী লীগের পিতা যদি ধরা হয় শেখ মুজিবকে, বিএনপির পিতা হচ্ছে জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন এই গণভোট দিয়ে, এবং তিনি এই গণভোটকে তিনি সংবিধানে সংযুক্ত করে দিয়ে গেছেন 5th অ্যামেন্ডমেন্টে। সো তাকে যদি আপনারা না মানেন, না মেনেও এখন যদি নিজেরা নিজেদের মতো করে তারপরে বানাইতে চান, তাহলে তার কিছু বলার নাই। বাংলাদেশের সংবিধান, এই সংবিধান আপনার স্বাধীনতার যে ঘোষণাপত্র, এটাই তো আমাদের সংবিধানের মানে বাংলাদেশের মূল হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। এইটার চাইতে আগে পিছনে কোনো কিছু নাই, এইটাকে কখনোই ভায়োলেট করা যাবে না। সেইখানে সেই ঘোষণাপত্রে বলা ছিল যে উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম। এই উইল অফ দ্য পিপল ইজ সুপ্রিম, এইটার চাইতে বড় কোনো কিছু সংবিধানে কোনোদিনও আপনি নিয়ে আসলে সেটা আমাদের দেশের স্বাধীনতার সাথে মানে স্বাধীনতার সাথে সাংঘর্ষিক। আপনি স্বাধীনতাকে অমান্য করবেন। সো আপনি যেই ইয়েতেই যাবেন, এই গণভোট যেটা হয়েছে, নির্বাচনের দিন হোক, নির্বাচনের পরের দিন হোক, নির্বাচনের আগের দিন হোক, যেই দিন মনে চায় সেই দিন হোক, এই গণভোট আপনাকে মানতে হবে। সংবিধান মানেন না মানেন সেটা অন্য জিনিস, গণভোট আপনাকে মানতে হবে। গণভোট সবকিছুর উপরে। এই আমাদের যে সংবিধান, আমি একটা জায়গায় আমি আজকে দেখছিলাম সংবিধানের প্রস্তাবনায় একটা প্রস্তাবনাটা ছোট, আপনারা পড়লে দেখবেন। প্রস্তাবনার ভেতরে লেখা আছে যে বাংলাদেশের জনগণের অভিপ্রায়, যেটা বাংলাদেশের জনগণের অভিপ্রায়, সেইটাই সংবিধান। সংবিধানের প্রস্তাবনা, আমি মানে অন্য জায়গা থেকে বলছি না, সংবিধান থেকে বলছি। সো বাংলাদেশের মানুষের অভিপ্রায় যেটা, সেটাই যদি সংবিধান হয়, তাহলে গণভোট সেটা তো সবার আগে আপনারা মানতে হবে। সো গণভোটটা আপনি না মেনে তারপরে পাশ কাটা এইটা ওইটা দেখায় সংবিধানই করবেন, ভাই সারা জীবন যদি কান্নাকাটি করেন, আপনি সংবিধানকে যেমনি বানায় দিয়ে যাইতে চান, যত শক্তিশালী করেন, আমেরিকা, চীন, সব দেশের মিলিয়ে নিয়েও যদি আপনি একটা সংবিধান বানাইতে চান, আপনার এই কি বলে লিমিটেশন দিতে চান, আপনি পারবেন না। শেখ হাসিনা যদি কোনোদিন বাংলাদেশে ব্যাক করে, আওয়ামী লীগ যদি কোনোদিন ব্যাক করে, আপনার এই সরকার অবৈধ ভাই। আমি বিশ্বাস করি না যে এইটা কোনোদিন হওয়া সম্ভব, এটা কোনোদিন হবে, আমার মনে হয় না। তো এখন যদি এটারে যদি মানে ঘুরায় পেঁচায় যদি লেজিফিটেট করতে চান, করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, এটা কোনোদিন হবে না। অতএব আপনাকে চিন্তা করতে হবে, এটা একটা বিপ্লবী সরকার। এই বিপ্লবের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের পরে নতুন একটা সংবিধান হবে। সেই সংবিধান আগের অনেক কিছু ইনক্লুড হইতে পারে, ডিডাকশন হইতে পারে, যা মনে চায় করেন, বাট নতুন একটা কিছু হইতে হবে। এই সংবিধানের উপরে ভর করে যদি কিছু করতে চান, এবং করে যদি মনে করেন ওয়াও আমরা তো চুপপুকে রেখে দিয়েছি, রাষ্ট্রপতি আমাদেরকে এই যে এইভাবে এটা করেছে, এটা জায়েজ করার জন্য ভবিষ্যতে আওয়ামী লীগ আসবে, আসার পরে প্যাদানি খাবেন ওই ভয়, ভাই এটা আপনারাও ভালো জানেন, আমরাও জানি, আওয়ামী লীগ অধ্যায় বাংলাদেশের সমাপ্ত। আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনোদিন আবার ফের ব্যাক করে, তাকে জাকের পার্টি হয়ে ব্যাক করতে হবে, জাতীয় পার্টিও না, জাকের পার্টি হয়ে ব্যাক করতে হবে। সো ওইটা নিয়ে টেনশনের কিছু নাই। তো যে আপনারা মনে করেন যে না আওয়ামী লীগের আবার আনবেন, সামনে বিরোধী দল বানায়, তারপরে আওয়ামী লীগের সাথে ফাইট করবেন, আওয়ামী লীগ 10 বছর বা 20 বছর পরে ক্ষমতায়, তাহলে ঠিক আছে, তাহলে তার কিছু বলার নাই। কিন্তু যদি মনে করেন যে এইটাকে বিপ্লব মনে করে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশকে নতুন একটা জায়গায় এগিয়ে নিয়ে যাবেন, তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, নতুন করে শুরু করতে হবে, গণভোট মানতে হবে। গণভোট যদি না মানেন, তাহলে আপনি বাংলাদেশকে অস্বীকার করবেন, সংবিধানকে অস্বীকার করবেন, জনগণের উপরে কোনো কিছু নাই।